আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস জাংশন অনুষ্ঠানে। বছরের এই সময়টা যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখন চলছে ট্যাক্স সিজন। একদিকে এটি একটি বাধ্যতামূলক দায়িত্ব, অন্যদিকে এটি একটি সুযোগ। সঠিক পরিকল্পনা করলে আপনি আপনার কষ্টার্জিত অর্থের একটি বড় অংশ সেভ করতে পারেন। কিন্তু বাস্তবতা হলো, অনেকেই ট্যাক্স নিয়ে বিভ্রান্ত থাকেন। কেউ জানেন না কোন ইনকাম রিপোর্ট করতে হবে, কেউ বুঝতে পারেন না কোন ডিডাকশন তার জন্য প্রযোজ্য। আবার অনেকেই ভুল তথ্যের কারণে ভবিষ্যতে জটিলতায় পড়েন। বিশেষ করে আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটির মধ্যে এই বিভ্রান্তি আরও বেশি দেখা যায়। ITIN, W2, 1099, ক্রেডিট, রিফান্ড, এই বিষয়গুলো অনেকের কাছেই এখনও পরিষ্কার নয়। তাই আজকের এই পর্বটি আমরা সাজিয়েছি একেবারেই প্র্যাকটিক্যাল এবং ইনফরমেটিভ ভাবে, যাতে আপনি শুধু ট্যাক্স ফাইলিং নয়, বরং বুঝে শুনে আত্মবিশ্বাসের সাথে আপনার ফাইন্যান্সিয়াল ডিসিশনগুলো নিতে পারেন। আর এই গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আজকে আছেন একজন অভিজ্ঞ ট্রাস্টেড ট্যাক্স প্রফেশনাল, মুস্তাক চৌধুরী ইয়ে। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ হাবিব, আপনার অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। আপনাকে আমি খুবই ভালো লাগলো। আপনার সাথে ব্যক্তিগত পরিচয় অনেক দিনের, কিন্তু এইভাবে আসলে অনুষ্ঠান করা হয়নি, আজকে ফার্স্ট অনুষ্ঠান আপনার সাথে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ইটস অলওয়েজ আ প্লেজার। থ্যাংক ইউ। একেবারে বেসিকটা দিয়ে যদি শুরু করি, কারণ বেসিক সম্পর্কে আমরা অনেকেই আসলে জানি না, যারা আমরা একদম একটা নতুন ইমিগ্রেন্ট। এই বছরের আসলে ট্যাক্স ফাইলিংয়ের ডেডলাইনটি কখন? আমরা জানি যে এপ্রিল 15 সাধারণত থাকে। এবছরে কি সেম ডেটই আছে? এবং আরেকটি বিষয় একই সাথে জানতে চাই যে কেউ যদি লেট ফাইল করে তাহলে কী ধরনের পেনাল্টি দিতে হয়? শিওর, থ্যাংক ইউ সো মাচ আপনার কোয়েশ্চেনের জন্য। ইয়েস, এই বছরের জন্য আপনার ফাইলিং ডেডলাইন এপ্রিলের 15 তারিখ। বাট যারা মনে করছেন যে আপনাদের কাছে সব কাগজপত্র এখনও হাতে আসে নাই, বা কিছু ডিডাকশন, যেটার কথা আপনি শুরুতে বললেন, ডিডাকশনস বা এক্সপেন্সেস আপনি এখনও রেকর্ড করতে পারেন নাই বা আপনি জোগাড় করতে পারেন নাই, তাদের জন্য এক্সটেনশন অপশন থাকে। আপনি যখন এক্সটেনশন ফাইল করেন তখন আপনি এপ্রিল 15 ডেডলাইনটা গিয়ে পড়ে আপনার অক্টোবর 15, সো দ্যাট গিভস ইউ 6 months এক্সটেনশন। বাট একটা জিনিস যেটা জানার দরকার, সেটা হলো যে এক্সটেনশন ডাজন্ট মিন যে আপনার যদি টাকা পে করা লাগে আপনি ওইটাতে এক্সটেনশন পাচ্ছেন। ইটস জাস্ট দ্য ফাইলিং এক্সটেনশন, যে আপনার ট্যাক্স ফাইলিংটা এপ্রিল 15 থেকে না করে আপনি অক্টোবর 15 করতে চাচ্ছেন। ওকে, মানে এটা যে কেউ করতে পারে, যে আমি হয়তো জাস্ট এপ্রিলের 15 মধ্যে আমি রেডি না, কারণ অনেকেই তো অনেকগুলো জব করে 1099 অনেক জায়গা থেকে নিতে হয়। তো সেক্ষেত্রে যে কেউ করতে পারে, যে কেউ এক্সটেনশন ফাইল করতে পারে। কারণ এক্সটেনশন ফাইল করা কোনো খারাপ কিছু না, অ্যাজ লং আপনি জানেন ইউ হ্যাভ অল দ্য ডকুমেন্টস ইন প্লেস। বিকজ আপনি ভুল ফাইল করার থেকে বা রাশ করে ফাইল করার থেকে ভালো এক্সটেনশন নিয়ে ফাইল করেন, যাতে এভরিথিং স্টেজ কমপ্লায়েন্ট ইন ওয়ান ট্যাক্স ফাইল। মানে এটার জন্য কি আলাদা করে কোনো ফি দিতে হয় না? না, এক্সটেনশনের কোনো গভর্নমেন্টের কোনো ফিস নেই। কারেক্ট। এখন আপনি যার কাছে যাবেন তার ফিস নিতে পারে, বাট গভর্নমেন্টের কোনো এক্সটেনশন ফিস থাকে না। আপনার ফেডারেল হোক বা স্টেট হোক, কোনো এক্সটেনশন ফিস থাকে না। মানে এপ্রিলের 15 মধ্যে যদি আমি না পারি, তাহলে এপ্রিল 15 আমি যে এক্সটেনশনটা অ্যাপ্লাই করি। জি, কারেক্ট। অ্যাজ লং এপ্রিল 15 12টার আগে আপনি এক্সটেনশন সাবমিট করেন, ইউ আর গুড টিল অক্টোবর 15। এখন অক্টোবর 15 মধ্যে আপনি যখনই ফাইল করতে চান ইউ কুড ডু ইট, বাট ওইটার ডেডলাইনটা হলো অক্টোবর 15 ফর ইন্ডিভিজুয়ালস আর কি। আচ্ছা, আসলে মানে কারা বাধ্যতামূলকভাবে ট্যাক্স ফাইল করবেন? অনেকে মনে করেন যে ইনকাম যদি আমার কম হয় তাহলে আমাকে ফাইল করতে হচ্ছে না। মানে এই তথ্যটা আসলে কি সঠিক কিনা? এটা খুবই ডিপেন্ড করে প্রত্যেকের সিচুয়েশনের উপরে। হোয়াট ডু আই মিন বাই দ্যাট, আপনার ট্যাক্সের সময় আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন বলে একটা ওয়ার্ড আছে ট্যাক্স ফাইলিংয়ের মধ্যে। স্ট্যান্ডার্ড ডিডাকশনটা হলো যেটার জন্য আপনার কোনো এক্সপ্লেনেশন দেওয়া লাগতেছে না, রিগার্ডলেস আপনার ইনকামে আপনি একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন পান গভর্নমেন্ট থেকে, যেটা এভরি ইয়ার ইনফ্লেশনের জন্য এটা অ্যাডজাস্ট করা হয়। সো ফর এক্সাম্পল, আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, আপনি 15,750 পর্যন্ত আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে, উইচ মিনস আপনার ইনকাম যদি 15,750-এর নিচে হয়, টেকনিক্যালি আপনার ফাইল করার দরকার নেই, বিকজ আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন কভার করতেছে। বাট আপনি যদি ফাইল না করেন, যদি আপনি কোনো ট্যাক্স দিয়ে থাকেন, ওই ট্যাক্সের টাকাটা আপনি রিফান্ড পাচ্ছেন না, বিকজ আপনি ফাইল না করলে গভর্নমেন্ট আপনাকে রিফান্ডটা দিচ্ছে না। বাট আপনার যদি কোনো ব্যালেন্স ডিউ থেকে থাকে, তখন ইউ হ্যাভ টু হ্যান্ডেল দ্য কনসিকুয়েন্সেস ওইটার জন্য। সেম গোস ফর আপনার ম্যারিড ফাইলিং জয়েন্টলি হলে আপনার 31,500 এই বছরের জন্য। সো মনে করেন আপনি ভাবি আপনাদের ইনকাম যদি 31,500 উপর হয়, ডেফিনেটলি আপনি ট্যাক্স ফাইল করবেন, বিকজ আপনি নাহলে তো আপনি আর কি নট ফাইলিং পেনাল্টিতে পড়ে যাচ্ছেন। বাট যদি ইনকাম 31,000
$51,500 নিচে হয়, ইউ ডোন্ট হ্যাভ টু ফাইল আনলেস আপনি যদি যে ট্যাক্সটা দিয়েছেন ওইটা রিফান্ড পেতে চান আর কি। সিঙ্গেল ফাইলিংয়ের ক্ষেত্রে কেউ যদি $25,000 ইনকাম করে তাহলে তাকে এই $10,000 দিতে হচ্ছে, 15,000-এর কোনো ট্যাক্স 15,750-তে এটা স্ট্যান্ডার্ড ডিডাকশন যদি আপনি W2 কাজ করে থাকেন। আচ্ছা। অন দ্য আদার হ্যান্ড ডিফারেন্সটা আসে কি, মানে আমাদের কমিউনিটিতে আপনি দেখবেন অনেকেই 1099 কাজ করে। 1099 ক্ষেত্রে আপনার শুধু আপনার যে 15,750 হলে আমার ট্যাক্স দিতে হবে না, নট নেসেসারিলি, বিকজ যখন যারা W2 তে কাজ করে তারা পে করতেছে W2 থেকে ওনাদের ফেডারেল ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার ট্যাক্স। যারা সেলফ এমপ্লয়েড তারা কিন্তু সারা বছর কোনো ট্যাক্স পে করে না, সো তাদের 15,000 কেন, আপনার যদি 1,000 টাকা ইনকাম থেকে থাকে 1099-এ আপনার এটা ফাইল করতে হবে, বিকজ টেকনিক্যালি আপনার 600 টাকার উপরে ইউ হ্যাভ টু পে আপনার সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার ট্যাক্সটা রেসপন্সিবিলিটি আপনার। তখন আপনারা ডিডাকশন পাচ্ছেন, বাট সেলফ এমপ্লয়েডের যে সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, ওইটার জন্য আপনার ফাইল করতে হবে। আর নাহলে গভর্নমেন্ট উইল কাম ব্যাক টু ইউ, বিকজ এই যে আপনার ওদের কাছে রিপোর্ট হয়েছে 1099, বাট আপনি তো ফাইলই করেন নাই, সো দে ক্যান কাম ব্যাক যে আপনার নামে সোশ্যালে একটা 1099 আছে, আপনি কেন ফাইল করলেন না। সো কিছু টেকনিক্যালি থাকে, সো ইটস নট একটা স্ট্রেইট বলা যায় না যে না আমার ইনকাম এত কম আমি ফাইল করতে হবে না। ইট ডিপেন্ডস যে আপনি কি W2-তে ইনকাম করতেছেন না ইউ ওয়ার্কিং অন এ 1099। আচ্ছা, যেমন ধরেন অনেকেই মনে করে যে এপ্রিল 15 তো সময় আছে, ওনারা খুব ডিলে করে আর কি, মানে এপ্রিল 15-তে গিয়ে হয়তো ফাইলটা করছে, আগে থেকে ফাইল হয়তো করে না আর কি, মানে এটার জন্য আপনি কি বলবেন আসলে? এটা আমাদের বাঙালি কমিউনিটিতে খুবই একটা খারাপ মিসকনসেপশন। ওদের কথা হলো, মানে আমাদের থিঙ্কিংটা হলো যদি আমার টাকা দেওয়া লাগে আমি যত দেরিতে ফাইল করবো তত ভালো। এমন না যে আপনার দিতে হলে দেরিতে ফাইল করলে আপনার কম টাকা দিতে হবে, টাকা যদি দেওয়া হয় দিতেই হবে। বাট আমার সাজেশন হলো যখন আপনি আগে ফাইল করবেন আপনি জানতেছেন আপনার দিতে হবে কবে, অ্যাজ লং আপনি এপ্রিল 15-এর মধ্যে আপনার পেমেন্ট করে দিচ্ছেন, আপনার কোনো এডিশনাল ইন্টারেস্ট বা পেনাল্টি আসতেছে না। ভার্সেস লাস্ট ডেতে এসে আপনিও রাশ করতেছেন, যার কাছে যাচ্ছেন তারও একটা রাশের মধ্যে থাকে, সো সামহাউ কিছু না কিছু মিস্টেক হতেই পারে, লাইক আপনারও মিস্টেক হতে পারে, যে করতে তারও, বিকজ সবাই একটা ক্রেজি একটা স্কেজুলে তখন আমরা রান করতেছি এই টাইমটাতে। এক্স্যাক্টলি, যে এক এক বছর তো আসলে এক এক ধরনের ট্যাক্স ক্রেডিটগুলো থাকে, প্লাস ডিডাকশনের বিষয়গুলো চেঞ্জ হয় আমরা জানি আর কি। এবছর কোন কোন ডিডাকশন এবং ট্যাক্স ক্রেডিট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? ফার্স্ট থিং ফার্স্ট, আপনার যদি ওয়ান বিগ বিউটিফুল বিলটা আপনি একটু দেখেন আপনার বা আমাদের কমিউনিটির মানুষ একটু দেখেন, তাহলে কিছু ডিডাকশনস এবার আসছে দ্যাট সিগনিফিকেন্ট কম্পেয়ার টু এনি আদার ইয়ার্স। সো আপনার যদি চাইল্ড ট্যাক্স ক্রেডিট দেখেন, আগে ছিল 2,000, এটা ইনফ্লেশনের জন্য এখন 2,200 হয়েছে। বিগেস্ট হলো ওভারটাইম আর টিপস। ওভারটাইম আপনার আপ টু 25,000, আপনি যদি ম্যারিড ফাইলিং জয়েন্ট ফাইল করেন আপনার স্পাউসের সাথে, আপ টু 25,000 ওভারটাইম আপনি ডিডাক্ট করতে পারতেছেন অন টপ অফ আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন বা আইটেমাইজ হুইচএভার ইউ ডু। রাইট, সেম থিং গোজ আপনার টিপসের জন্য। আপনি ম্যারিড ফাইলিং জয়েন্ট হলে 25,000 আপনি কাটাতে পারতেছেন। সো লেটস সে ফর এক্সাম্পল কেউ যদি মনে করেন রেস্টুরেন্টে কাজ করতেছে অ্যাজ এ রেস্টুরেন্ট হোস্ট বা ম্যানেজার হুইচএভার ইট ইজ, যে হিসাবে আপনার টিপস আছে প্লাস ওভারটাইম, আপনার যদি মনে করেন 75,000 আপনার ইনকাম আছে, আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন পাচ্ছেন 31,500, আপনার ওভারটাইম আছে 25,000, তো আপনার তো প্রিটি মাচ 60-70% আপনার চলে গেল, ডিডাকশন চলে গেছে। প্লাস এটার সাথে যদি টিপস থাকে তাহলে তো আপনার কিছু ট্যাক্সেবল ইনকাম প্রিটি মাচ নাথিং, আপনার ট্যাক্স কমে আসতেছে। দ্যাটস ওয়ান থিং। আরেকটা ডিফারেন্স হলো যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তখন দ্যাট কামস ইনটু হাফ, তখন আপনার ওভারটাইমটা 12,500 চলে আসবে আর সেম টিপসটা 12,500। বাট একটা জিনিস আপনার মেনশন না করলেই না, সেটা হলো যারা মনে করেন ম্যারিড ফাইলিং সেপারেট করতেছে, আমরা ম্যারিড বাট আমি সেপারেট ফাইল করবো, আমার ওয়াইফ সেপারেট ফাইল করবে, তারা কিন্তু ওভারটাইমের ক্রেডিটটা পাচ্ছে না বা টিপসের ক্রেডিটও পাচ্ছে না। সেই জিনিসটা মাথায় রাখতে হবে। অনেকে খেয়াল করে না যে না আমরা তো প্রত্যেক বছর সেপারেট ফাইল করছি, এইভাবে করবো, করতে পারেন, দ্যার ইজ নাথিং রং উইথ অ্যাজ লং ইট মেক সেন্স ফর ইউর সিচুয়েশন। বাট এই দুইটা ক্রেডিট আপনি অ্যাভেল করতে পারবেন না, বিকজ এটা আপনার জয়েন্ট অথবা হেড অফ হাউসহোল্ড বা সিঙ্গেল হতে হবে এটার জন্য। নিউ ইয়র্কে আমি গাড়ি চালাই, প্রতিদিন অসংখ্য মানুষকে নিয়ে যাই তাদের গন্তব্যে। ছোটবেলায় বাবা মা অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন। এখন আমি আমেরিকায় থাকি, কিন্তু চাইতাম যে ঢাকায় তাদের একটা নিজস্ব ঘর হোক। এখানে থেকে ঢাকায় ফাইন্যান্স করা অনেক কমপ্লিকেটেড, কিন্তু ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স দেখিয়েছে ব্যাপারটা কত সহজ হতে পারে। ঢাকায় এখন বাবা মার আছে নিজস্ব একটা বাড়ি, তারা সেখানে থাকেন, আর এটা বিরাট একটা শান্তি আমার জন্য। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স।
মানে আপনি একটি শব্দ একটু আগে বলেন, যেমন মানে চাইল্ড ট্যাক্স ক্রেডিট Child tax credit, এবং আর্ন ইনকাম ক্রেডিট, এই শব্দগুলো আমরা সবসময় শুনি। আসলে এগুলো আসলে কি এবং কারা পেতে পারেন, একটু যদি এক্সপ্লেইন Sure, করেন। please. চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা হলো আপনার বাচ্চা যদি 17 বছর নিচে থেকে থাকে, আন্ডার 17 হয়ে থাকে, আপনি পার বাচ্চার জন্য আপ টু $2,200 পর্যন্ত চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন। চাইল্ড ট্যাক্স ক্রেডিট হলো আপনার নন রিফান্ডেবল ক্রেডিট, উইচ মিনস এই নন রিফান্ডেবল ক্রেডিটটা আপনার যে ট্যাক্স লায়াবিলিটি থাকবে সেটাকে রিডিউস করে দিবে। Right. এটাতে আপনার রিফান্ড আসতেছে না, দ্যাট রিডিউস ট্যাক্স লায়াবিলিটি, ওটার জন্য আমরা যাই এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, যেটা হলো রিফান্ডেবল ক্রেডিট। এডিশনাল চাইল্ড ট্যাক্সকে আপনি পার চাইল্ডে ম্যাক্সিমাম 1700 পর্যন্ত পেতে পারেন, ওইটা আপনার রিফান্ড আসবে। চাইল্ড ট্যাক্সকে রিডিউস ইউর ট্যাক্স লায়াবিলিটি Right. আন্ডার 17 যদি হয়। যদি আপনার বাচ্চা, যদি অন্য কোনো ডিপেন্ডেন্ট, বাচ্চা ছাড়া অন্য কোনো ডিপেন্ডেন্ট, মনে করেন আপনার ভাই বোন বা বাবা মা আপনার ডিপেন্ডেন্ট, তাদের জন্য আপনি $500 পর্যন্ত ক্রেডিট পান, ডিপেন্ডেন্ট ক্রেডিট যেটা, সেটাও সেম থিং, রিডিউসেস দ্য ট্যাক্স লায়াবিলিটি। ওইটার জন্য আপনি কোনো এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট পান না, বিকজ ওরা বাচ্চা না আপনার। রাইট, রাইট। বাট আরেকটা জিনিস যেটা আপনি আর্ন ইনকাম ক্রেডিটের কথা বলেন, আর্ন ইনকাম ক্রেডিটের জন্য এটা ডিপেন্ড করে আপনার কি বাচ্চা আছে নাকি না, প্লাস এট সেম টাইম আপনার ইনকাম কত। যদি আপনার এক বাচ্চা নিয়ে আপনি ফাইল করেন আর্ন ইনকাম ক্রেডিট, আপনার ইনকাম 20,000-এর নিচে 19,000 চেঞ্জের মতো থাকতে হয়। আর যদি আপনার বাচ্চা বেশি থাকে 3+, তখন আপনি 68-69-এর নিচে থাকলে ইউ ক্যান গেট সামথিং আউট অফ ইট। আর যদি আপনার বাচ্চা নাই থাকে, অনেকে দেখবেন যে সিঙ্গেল, তারাও আর্ন ইনকাম ক্রেডিট পাচ্ছে। কিভাবে পাচ্ছে? তাদের এজ মিনিমাম 25 বছর হতে হবে, ম্যাক্সিমাম 65-এর নিচে থাকতে হবে। যদি আপনি ওই ইনকাম রেঞ্জে পড়ে যান, তখন আপনি কিছু পাবেন, এমন না যে বাচ্চা নাই আপনি পাচ্ছেন না, কিছু পাচ্ছেন কম্পেয়ার টু সামওয়ান হু হ্যাজ মোর কিডস। মানে আমাদের কমিউনিটিতে তো জাস্ট অনেকেই অনেক ধরনের ডিডাকশন আসলে মিস করে যায়। জি জি জি। কমন মানে মিস্টেকগুলো কি হয়? কমন মিস্টেক ডিপেন্ড করে প্রত্যেকটা প্রফেশনের উপর, বিকজ W2-তে যারা কাজ করে, স্পেশালি এখন ওয়ান বিগ বিউটিফুলের মধ্যে যেটা বড় একটা রিডাকশন, আপনার আগের পর্যন্ত, আপনার 2024 পর্যন্ত আমরা সবাই জানি যে আমাদের স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্সে একটা লিমিটেশন ছিল 10,000 পর্যন্ত। এখন যারা মনে করেন আমাদের কমিউনিটিতে যারা লং আইল্যান্ডে থাকছে বা অন্য অন্য স্টেটে থাকছে যেখানে স্টেট ট্যাক্সটা হাই বা প্রপার্টি ট্যাক্সটা হাই, তাদের জন্য ভালো নিউজটা হলো এখন এইটা লিমিটেশনসটা গিয়ে দাঁড়াইছে আপনার 40,000-এ। সো উইচ মিনস আপনার স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স প্লাস আপনার রিয়েল স্টেট ট্যাক্স আপ টু 40,000 পর্যন্ত ডিডাক্ট করতে পারতেছেন, প্লাস আপনার মর্গেজ ইন্টারেস্ট যেটা, এটা অনেকেই না জানার কারণে এটা মিস করতে, বিকজ ওরা ভাবতেছে না গত বছর তো আমি আমার 1098-এর কোনো লাভ হয় না মর্গেজে, এইবার দেওয়ার দরকার নেই। ইউ নেভার নো, এটা হয়তো বা চেঞ্জ হতে পারে, বিকজ আপনার ট্যাক্স ফাইলিংয়ের সময় আমরা যেটা দেখি, আমরা এনরোল এজেন্ডা যেটা দেখি, সেটা হলো আমরা দুইটা সিনারিও রান করি, যে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন আপনি কত পাচ্ছেন, আইটেমাইজ ডিডাকশন কত পাচ্ছেন, যেইটা আপনাকে বিগার ডিডাকশন দিচ্ছে, ইউ গো উইথ দ্যাট ওয়ান। সো কখনোই কোনো ডকুমেন্ট নিজের কাছে রাখবেন না যে না ঠিক আছে গত বছর ইউজ করি নাই, এবার নেওয়ার দরকার কি, না নিলে আরেকটা মানুষ জানতেছে না যে আপনার এখন কি কাগজপত্র আছে। সো ওই একটা কমন মিস্টেক, এটা আমরা বাঙালির মধ্যে যে না যেটা ইউজ করা হয় না গতবার, এবার নেওয়ার দরকার নেই, বাট ইউ ডোন্ট নো দ্য আপডেটস দ্যাটস কামিং ইন এভরি টাইম। আর এবার তো অনেক আপডেটস এই ট্যাক্স সিজনে, আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট আপডেট আসছে, ওভার টাইমের আপডেট, টিপসের আপডেট, তারপর আপনার স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্সের আপডেট, তারপর আপনার যে ডোনেশন করে থাকেন আইটেমাইজ করলে আপনি সেটা কাটতে পারতেছেন, আপনার ইউনিয়ন ডিউজ আপনি কাটতে পারতেছেন, আপনার গ্যামলিং লসেস কাটতে পারতেছেন আপ টু গ্যামলিং উইনিং। সো দ্যার সো মেনি থিংস ইউ ক্যান অ্যাভেল অ্যাজ লং ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট নিডস টু বি ডান। সো এই ডিডাকশনগুলো বাঙালিরা অনেকেই আমরা মিস করি, বিকজ সবসময় আমরা ভাবি যে না গত বছর যেটা হয় না এবার নিয়ে গেলে আপনি শুধু একটা কাগজ হ্যান্ডেল করা মানে আরেকটা হ্যাসেল। ইটস নট অ্যান হ্যাসেল, ইটস অ্যাবাউট ডুইং দ্য রাইট ওয়ে, বিকজ টাকাটা আপনার টাকা। এক্স্যাক্টলি। আপনি যদি আপনার ডিডাকশন না নেন, গভর্নমেন্ট কিন্তু আপনাকে এসে বলবে না যে আবির ভাই আপনার ডিডাকশন এটা বাকি ছিল, এটা আপনাকে দিচ্ছি। আপনি কিন্তু ট্যাক্স ঠিক টাইমে পে না করলে আপনারা কিন্তু পেনাল্টি চার্জ করবে, ইন্টারেস্ট দিবে, ইন্টারেস্ট চার্জ করবে, বাট আপনার টাকার উপর কিন্তু আপনি ইন্টারেস্ট পেনাল্টি পাচ্ছেন না জাস্ট বিকজ আপনি অ্যাভেল করেন নাই। গভর্নমেন্ট আপনাকে ওই রিফান্ডই দিবে। সো দ্যাটস ওয়াই কখনোই কিছু রেখে যাবেন না, সব নিয়ে যান। লেট আস চুজ যে কোনটা দরকার কোনটা দরকার না। এটা একটা কমন মিস্টেক থেকে যায়। সো দ্যাটস ওয়াই এটা কি করা যাবে না, স্পেশালি এখনের সিচুয়েশনে। এক্স্যাক্টলি। আচ্ছা, আইআরএস এর তো অডিট হয় অনেক সময় আর কি, মানে অডিট নিয়ে অনেকে বিভিন্ন সময় ভয়ে থাকে, মানে কোন কোন বিষয়গুলো আসলে জাস্ট ট্রিগার করে অডিটে? অডিটের কথা বলার আগে আমি একটা জিনিস টাচ করা দরকার, বিকজ আমাদের কমিউনিটিতে আমরা অনেকেই কাজ করতেছি, কমিউনিটির সেবাতে অনেকেই কাজ করতেছি। এখানে 3 ধরনের মানুষ আমরা যারা কমিউনিটিতে কাজ করি, সেটা একটু সবাই বুঝলে তখন বুঝতে পারবে যে অডিটটা কখন আসতে পারে।
আপনি কমিউনিটি দেখবেন অনেকে আছে ট্যাক্স প্রিপারার, অনেকে আছে সিপিএ, অনেকে আছে এনরোল এজেন্ট। রাইট, ডিফারেন্সটা হলো আপনি ট্যাক্স প্রিপারার হতে হলে আপনার কিন্তু কোনো লাইসেন্সের দরকার নেই। আপনিও একটা ট্রেনিং করে আপনিও ট্যাক্স প্রিপারার হতে পারেন, বাট দ্যাট ডাজন্ট মিন যে আপনি যে ট্যাক্স ফাইলটা করলেন, মনে করেন আমি আপনার কাছে আসলাম, আপনি আপনার আবির ভাই আমার ট্যাক্স ফাইল করে দিলেন। এখন যদি আমি অডিট হয়, আমার স্টেট হোক বা ফেডারেল অডিট হোক, আবির ভাই কিন্তু আমাকে রিপ্রেজেন্ট করতে পারতেছে না, বিকজ আবির ভাই কিন্তু লাইসেন্স নেই। তখন আসে কারা? সিপিএ আর এনরোল এজেন্ট। সিপিএরা হলো আপনার স্টেট লাইসেন্সড। আমি যদি নিউ ইয়র্কের সিপিএ হই, আমি নিউ ইয়র্ক স্টেটের মধ্যে আপনাকে রিপ্রেজেন্ট করতে পারতেছি, নিউ ইয়র্ক স্টেটের বাইরে আমাকে রিপ্রেজেন্ট করার রাইট দেওয়া হয় নাই। এনরোল এজেন্ট যারা এনরোল এজেন্ট, আমাদের লাইসেন্স হলো অল 50 স্টেটসে। আপনি নিউ ইয়র্কে থাকেন, নিউ জার্সি থাকেন, ক্যালিফোর্নিয়া থাকেন, আপনি অ্যাজ লং আমেরিকার ভেতরে যে কোনো স্টেটে আসেন, আমরা আপনাকে আইআরএস অডিট অথবা স্টেট অডিট রিপ্রেজেন্ট করতে পারি। এই কয়েকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, বিকজ এই জিনিসটা আমি রিসেন্টলি খুব দেখতেছি যে আপনি অডিটের কথা বলতে, যখন কোনো অডিটের লেটার আসে ক্লায়েন্টের কাছে, নিউ ইয়র্ক স্টেট থেকে হোক বা ফেডারেলের কাছে, তখন যখন ওনারা আমাদের কাছে কাগজ নিয়ে আসে, তখন দেখা যায় কি প্রিপেয়ারকে একজন সিম্পল ট্যাক্স প্রিপেয়ার এমন কিছু ডিডাকশন উনি দেখাইছে, ইজ জাস্ট যে কোনো কারো চোখে পড়ার মতো। ফর এক্সাম্পল, মনে করেন আপনার W2 আছে 3টা, এখন 3টার মধ্যে উনি 2টা ফাইল করছে, একটা সই করে নেয়, এটা ডেফিনেটলি অডিট হবে এটা, বিকজ আইআরএস এর কাছে সব রেকর্ড আছে যে আপনার W2 কয়টা ইস্যু করা হয়েছে, 1099 কয়টা ইস্যু করা হয়েছে। সেকেন্ড হলো আপনি এমন কোনো এক্সপেন্স দেখাচ্ছেন যেটা আনইউজুয়াল। সো ফর এক্সাম্পল, যেটা এই রিসেন্টলি এই বছর আমি দেখলাম খুবই কমন এই বছর, মনে করেন কেউ যারা উবার চালাচ্ছে, উবার বা ক্যাব করতেছে, ওদের স্কেজুল সির মধ্যে ম্যাক্সিমাম টাইম ট্যাক্স প্রিপারার যেটা করতেছে, সিম্পল ট্যাক্স প্রিপারার যারা, আপনি পে করতেছেন উবার প্ল্যাটফর্ম ফি, আপনি পে করতেছেন আপনার লিফটের প্ল্যাটফর্ম ফিস, প্লাস আপনার গাড়ি একটা খরচ আছে, ওরা সব কিছু দেখায় দিচ্ছে কমিশন অ্যান্ড ফিস। আপনি নিজে কাজ করতেছেন 1099, আপনি কাকে কমিশন দিচ্ছেন? এক্স্যাক্টলি, এটা সিম্পল একটা, এটা এখানে অডিট আসবে। আর এই বছর আমি অনেক পাচ্ছি ক্লায়েন্টদের, নতুন ক্লায়েন্ট যারা, তাদের সবারই একই কি সব কমিশনস এন্ড ফিস। যখন আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করি যে ভাই আপনি নিজে কাজ করেন 1099 উবারে, আপনি কাকে কমিশন কাকে দিলেন? বই মুস্তাক আমি তো কাকে কমিশন দেই নাই, বাট এই যে আপনার কাগজপত্র এটা এইগুলাই কিন্তু এগুলা এই যে আই ক্যাচিং এই রিস্কগুলো। থার্ড হলো যে মনে করেন আপনি একটা কি কিনলেন, আপনি গাড়ি কিনলেন আপনার ব্যবসার জন্য, গাড়ির আপনি চালাইছেন 20% বিজনেস রিলেটেড, আপনার কাছে কোনো মাইলেজ লগ নাই, আপনার কোনো এভিডেন্স নাই যে আপনি কত পার্সেন্ট চালাইছেন, বা ট্যাক্সে দেখাচ্ছেন আমি 60-70%। এখন যখন আইআরএস চেয়ে বসে, জাবির ভাই আপনি যে 70% গাড়ি চালাইছেন, এটা একটা লগ দেখান আপনার মাইলেজ লগটা, মাইলেজ লগে দেখা যায় 20%, তখন বাকি 50% কীভাবে কভার করবেন? সেই কমন মিস্টেকগুলা, এগুলা কমন ট্রিগার পয়েন্ট এগুলো অডিটের জন্য। এই কিছু জিনিস আছে যেটা ভুলভাবে ফাইলিংয়ের জন্য একটা অডিট আসে। আর অডিটটা আসা মানে যখন আপনি একটা অডিটে যাবেন, তখন আপনি বুঝবেন যে অডিটটা কীভাবে আপনার লাইফ লং একটা নেক্সট 6 ইয়ার্সের জন্য আপনি ওদের রেডারে চলে আসলেন। বিকজ একবার ভাবতেছে যে আপনি এটা মিথ্যা বলছেন, তার মানে নেক্সটও আপনি করতে পারেন, সো এই আইসটা ওদের উপর থেকে যাবে। প্রতিবার যখন দেশে যাই হোটেলে থাকতে হয়, নিজের দেশে নিজেকে মনে হয় যেন অতিথি। আর আমি সবসময় ভাবতাম ঢাকায় যদি আমাদের নিজেদের একটা ফ্ল্যাট হতো কত ভালো হতো। কিন্তু ইউএসএ বসে ফাইন্যান্সিং করা তো অসম্ভব। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স আমাদের কাজটাকে সহজ করে দিয়েছে। শুধুমাত্র সোশ্যাল সিকিউরিটি নাম্বার আর ক্রেডিট স্কোর দিয়ে সম্ভব। আর এখন ঢাকায় আমাদের নিজেদের একটা ফ্ল্যাট আছে। এখন আর হোটেলের 4 দেয়ালে থাকতে হচ্ছে না। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের কারণে। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। স্পেশালি এখানে যে মূল বিষয়টা হচ্ছে যে যারা একদম একটা সিজনাল, যারা ট্যাক্স প্রিপারার, যারা তাদের জাস্ট মানে তাদের কাছে না যাওয়াটাই আসলে জাস্ট আমরা সাজেস্ট করব, প্রফেশনাল দের কাছে যাওয়া। কারেক্ট, প্রফেশনাল যাওয়া, বিকজ আমার লাইক আই এম নট সেইং ব্যাড অ্যাবাউট এনিওয়ান, সবাই আমরা কমিউনিটিতে সার্ভ করছি, সবাই কমিউনিটিকে হেল্প করতেছি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি চাচ্ছেন যে নো ম্যাটার হোয়াট আমার ফাইলটা যে করতেছে, যদি কোনো কারণে কোনো ঝামেলা হয়, কিছু আছে মিস্টেকও হতে পারে, কিছু অনেক সময় আছে আইআরএসও ভুল করতে পারে। আইআরএস স্টেট যদি ভুল করে, তখন আমরা আইআরএসকে ফোন করতে পারি, স্টেটকে ফোন করতে পারি, বিকজ উই ক্যান ফাইট ফর ইউ। তখন কিন্তু আপনার এই সিজনাল
ট্যাক্স পেপারে খুঁজে পাওয়া পাবেন যাবে, না, খুঁজে পাবেন না। right, 4 মাস পরে ওরাও দেখবেন ক্যাব চালাচ্ছে, এক্স্যাক্টলি। বা ওরা আবার আপনাকে ট্যাক্স সার্ভে দিচ্ছে। এটাই আমাদের কমিউনিটির মধ্যে বিরাট একটা সমস্যা এখন। আসলে ওই যে অল্প কিছু পয়সা বেশি পাবার কারণে এবং মানে হয়তো ওই লোভের কারণে হয়তো অনেকে করে যে না, হ্যাঁ। আরেকটু হলো যে Right, আপনি exactly. অল্প কথা বলাতে আমি বললাম এই যে ফিজের ব্যাপারে, মানে সারপ্রাইজিংলি যেটা মনে করেন আপনি যদি সিপিএ বা এনরোল এজেন্টকে যদি আপনি ফোন করে বলেন যে ভাই আমার কাছে এটা আছে, আপনার ফিস কত, আপনি আপনার ফিস বলেন, বলবো না আমি আপনার এটা না, আপনার আমি এই টাকা দিব, $50 দিব। অনেকে আছে আমাদের কমিউনিটি, অনেকে আছে যারা $40 $50 কাজ করতেছে। তখন আপনার বুঝতে হবে যে $40 যে কাজ করতেছে তার থেকে আমি কি সাপোর্টটা পেতে পারি যদি আমার কখনো অডিট হয়। বাট আমরা সীমিত এখনের লাভের জন্য আমরা ফিউচারের যে কি মিসহ্যাপটা হচ্ছে এটা আমরা খেয়াল করি না। আমরা আচ্ছা, কেউ যদি ইনকাম প্রপার্টি রিপোর্ট না করে বা ভুল তথ্য দেয়, মানে এক্ষেত্রে কি হতে পারে আসলে? ইনকাম প্রপার্টি মিনিং আপনি ইনভেস্টমেন্ট প্রপার্টি বা রেন্টাল প্রপার্টি বলতে। ওকে, রেন্টাল প্রপার্টিতে কয়েকটা জিনিস যেটা খুবই ভালো ভালো ডিডাকশন যেটা দেওয়া আছে গভর্নমেন্ট থেকে, সেটা হলো আপনার ডেপ্রিসিয়েশনটা। ডেপ্রিসিয়েশনটা কি, আপনি যখন কোনো বাড়ি কিনবেন, ইনভেস্টমেন্ট প্রপার্টি হোক বা আপনার 2 ফ্যামিলি বাসায় আপনিও থাকতেছেন, একটা আপনি ভাড়া দিয়ে রাখলেন 2 ফ্যামিলি বা পুরাটাই আপনার ভাড়া। ডেপ্রিসিয়েশনটা হলো আপনি যে টাকা দিয়ে বাড়িটা কিনছেন সেটা আপনি রিকভার করতে পারবেন ওভার 27.5 ইয়ার্স, মানে 27.5 বছরে। আপনি মনে করেন $1 মিলিয়ন একটা বাড়ি কিনলেন, 27.5 বছর মানে প্রত্যেক বছর আপনি 30,000 টাকার অ্যাপ্রক্সিমেটলি ডিডাকশন আপনি শুরুর থেকে নিতে পারতেছেন এগেনস্ট আপনার রেন্টাল ইনকাম। প্লাস এখানে বাদ যাবে আপনার মর্গেজ ইন্টারেস্ট, আপনার রিয়েল এস্টেট ট্যাক্স, আপনার ডেপ্রিসিয়েশন, আপনি যে রিপেয়ার করলেন সেটা বাদ যাবে, সাপ্লাইজ বাদ যাচ্ছে, হোম ওনার্স ইন্স্যুরেন্স বাদ যাচ্ছে। আপনি যদি কোনো মানে ল্যান্ডস্কেপিং করে থাকেন বা স্নো রিমুভার, এই যে কিছুদিন আগে এত খারাপ স্নো গেল আমেরিকাতে, আমাদের নিউ ইয়র্কে, এই যে স্নো রিমুভার জন্য আপনি যে কাউকে যদি ইউজ করে থাকেন সার্ভিসের জন্য, সেটা আপনি কাটাতে পারতেছেন। দিস আর দ্য থিং হেল্পস ইউ টু রিডিউস ইউর ট্যাক্সেবল ইনকাম। সো যখন আপনি মনে করেন, আমরা সবাই জানি এখন নিউ ইয়র্কে বাসা ভাড়া কেমন, বাসা ভাড়া অনেক হাই এখন মনে করেন আপনি নিচ্ছেন 3,000 টাকা কার থেকে ভাড়া, আপনি কাগজে দেখাচ্ছেন 1,500 টাকা। গভর্নমেন্ট জানে যে এখন প্রিভেলিং রেন্টটা কেমন, ঠিক না? ওই জিনিসগুলো, যে আপনি অডিটের কথা বলেন, এটাও একটা অডিটের রিস্কে চলে আসে যে আমি জানি নিউ ইয়র্ক সিটির ভাড়া এখন বেশি, হঠাৎ করে আমি একজন ল্যান্ডলর্ড যে আমি এত উদার যে আমি 1,000 টাকায় ভাড়া দিয়ে দিচ্ছি প্রত্যেক মাসে, তখন তো আপনার কোয়েশ্চেন আসবে যে আপনি 12,000 টাকায় সারা বছরে ভাড়া নিতেছেন আর খরচ আছে আপনার 40,000, তার মানে আপনি এতই দানবীর যে আপনি পকেট থেকে কাজ চালাচ্ছেন আর কি। আচ্ছা, ট্যাক্স ফাইলিং কি যদি কখনো ভুল করে তাহলে জাস্ট সেটা তো আবার ট্যাক্স রিটার্ন মানে অ্যামেন্ড করা যায়, এর প্রক্রিয়াটা কি আসলে? ট্যাক্স রিটার্ন কারেকশন আপনি যে কোনো কারণে হতে পারে। মনে করেন আপনি এখন সেপারেট ফাইলিং করলেন আপনার ওয়াইফের সাথে, পরে আপনি ডিসাইড করলেন না এটা ভুল হয়েছে, আমি জয়েন্ট ফাইলিং করতে পারতে, ফাইলিং স্ট্যাটাসের জন্য কারেকশন করতে পারেন। হয়তো বা আপনার ইনকাম যেটা কোনো সময় W2 মিস হয়ে গেছে আপনার, বা 1099 আপনি ফাইল করার পরে আসছে, ওটার জন্য কারেকশন করতে পারেন। বা এক্সপেন্স মনে করেন আপনি বেশি দেখাইছেন যেটা আপনার দেখানোর কথা না, সেটাতেও কারেকশন করতে পারেন। অন দ্য আদার হ্যান্ড এক্সপেন্স কম দেখাইছেন, বেশি হওয়ার কথা, সেটাতেও কারেকশন করতে পারেন। আপনার ডিপেন্ডেন্ট ছিল যেটা আপনি দেখান নাই, আপনি কারেকশন করতে পারেন। কারেকশন করা ডাজন্ট মিন এটা খারাপ কিছু, অ্যাজ লং আপনার রিজন আছে কারেকশন করার। আর যখনই আপনি অ্যামেন্ডমেন্ট করবেন কোনো ট্যাক্স রিটার্ন, তখন কিন্তু ওইটা অটোমেটিক সিস্টেমের থ্রুতে যাচ্ছে না, এটা ইন্ডিভিজুয়ালি চেক করা হয় আপনার ট্যাক্স ফাইলিংটা, তারপর আর অ্যাপ্রুভ করে। দ্যাটস ওয়াই দেখবেন যখন অ্যামেন্ডমেন্ট ফাইল করা হয়, আপনার যদি রিফান্ড থাকে যেটা আপনি এখন 2-3 সপ্তাহে পাচ্ছেন, ওইটা আপনার 3-4 মাস লেগে যায়। বিকজ একজন IRS অফিসার লাইন বাই লাইন চেক করবে যে কেন অ্যামেন্ডমেন্ট করা হলো, আগেরটাতে কি ছিল, এখনেরটাতে কি আছে। সো দ্যাটস ওয়াই ইট টেকস সাম টাইম, বিকজ অনেকেই অ্যামেন্ডমেন্ট করতেছে, কিছু রিজনেবল গ্রাউন্ডে আর কিছু আনরিজনেবল গ্রাউন্ডে অ্যামেন্ডমেন্ট করতেছে আর কি। আচ্ছা, যারা একদম একটা নতুন যুক্তরাষ্ট্রে এসেছে তাদের জন্য আসলে আপনার কোনো পরামর্শ থাকবে কিনা? নতুন যারা আমেরিকাতে এসেছেন, আপনারা গ্রিন কার্ড নিয়ে এসেছেন যারা, যখনই আপনি এসে থাকেন, আপনার যদি আসার পরও কোনো ইনকাম থেকে থাকে, ইউ মাস্ট ফাইল এ ট্যাক্স রিটার্ন। ট্যাক্স রিটার্ন যদি আপনি ট্যাক্স দিয়ে থাকেন, ওই ট্যাক্সের টাকা আপনি ব্যাক পাবেন যখনই হোক। মনে করেন আমি ডিসেম্বরে 1 তারিখে আসলাম, 1 মাসে আমি কাজ করছি, 1 মাসে মনে করেন আমি 2,000 টাকা ইনকাম করছি, ইয়াস আমার ট্যাক্স ফাইলিং রিকোয়ারমেন্ট হিসেবে করার দরকার নেই, এবার আমি 2,000 টাকাতে মনে করেন 200 টাকা ট্যাক্স পে করছি, আমি ফাইল না করলে 200 টাকা গভর্নমেন্টের কাছে থেকে যাবে। আই রাদার হ্যাভ দ্য মানি ইন ইউর পকেট ভার্সেস গভর্নমেন্টের পকেটে, কারণ আপনার কষ্টের টাকা, এই টাকা যদি আপনি পেতে পারেন, গভর্নমেন্টের কাছে দিয়ে রাখবেন কেন? সো
ইনকাম থাকলে ট্যাক্স ফাইলিং করবেন, যদি আসার পর ইনকাম না থাকে তাহলে তো ফাইলিং কিছু নেই, যখন হবে তখন। আরেকটা হলো যেটা কমিটির মধ্যে অনেকে দেখবেন, আমাদের কমিটিতে অনেক অ্যাসাইলাম সিকার্স আছে যাদের ওয়ার্ক পারমিট আসছে, রিসেন্টলি আসছে বা আগে আসছে। যেদিন থেকে আপনার ওয়ার্ক পারমিট আসবে সেদিন থেকে আপনি তো অন দ্য বুকসে কাজ করতেছেন, তখন থেকে আপনার বাকি বছরের যে ইনকাম আছে আপনি ফাইল করতে হবে। যদি ফাইল না করেন, বিকজ গভর্নমেন্ট জানে যে আপনাকে কবে ইস্যু করা হয়েছে। আপনি আগেরটা অনেকে বলে যে না আমি কাজ করি নাই, কিছুই করি না, সবাই আমরা জানি কাজ করতেছে না, বাট ওয়ার্ক পারমিট ইস্যুর পর দিন থেকে তো গভর্নমেন্ট জানে কবে আপনাকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে, কবে সোশ্যাল দেওয়া হয়েছে। তখন যখন আপনাকে ইন্টারভিউতে আপনি সার্ভাইভ করতেছেন কিভাবে, এই জিনিসটা আমরা কিন্তু অনেকে ভাবি না, না আগে করি না এখনো করবো না, আমি তো ক্যাশে কাজ করেই যাচ্ছি। বাট ইউ ডোন্ট নো হোয়াটস গোনা কাম আফটার দ্যাট। ইউএসসিএস যখন আপনাকে ইন্টারভিউতে ডাকবে, বা আপনি যখন কোর্টে যাবেন মাস্টার হিয়ারিং বা আপনার ইন্ডিভিজুয়াল হিয়ারিংয়ে, তখন কোয়েশ্চেনগুলো আসবে যে আপনার এতদিন আপনি কিভাবে কাজ ছাড়া থাকবেন, হুজ পেইং ইউর বিলস, তখন আপনি কোয়েশ্চেনটা কি দিবেন? তখন অ্যান্সার তো নাই আপনার। তখন Close the deal. Let me know. All right? Okay. Bye-bye. বাংলাদেশে রিয়েল এস্টেট মার্কেট কত দ্রুত বাড়ছে সেটা আমি সবসময় ফলো করতাম, চাইতাম দেশে ইনভেস্ট করতে, কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে বাংলাদেশে ফাইন্যান্সিং পাওয়াটা কঠিন। সেই রাস্তাটাকে সহজ করে দিয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আপনারা যারা দেশকে ভালোবাসেন, দেশে ইনভেস্ট করতে চান, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স ইজ দ্য রাইট চয়েস। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আচ্ছা, জাস্ট এই মানে এই কথা সূত্রে ধরেই বলে যারা একদম একটা নতুন আসে, মানে তারা আসলে একজন মানে রিলায়েবল ট্যাক্স প্রিপেয়ারার আসলে আমরা কিভাবে চিনবো? মানে একজন সিপিএ ভালো বা একজন ইএ ভালো, আমি কার কাছে যাব, এটা আসলে ফাইন্ড আউট করার ওয়েটা কি? এটার বইটা আমি যখন শুরুতে বললাম যে ট্যাক্স প্রিপেয়ার, সিপি এনরোল এজেন্ট, আপনি যখন আপনার ট্যাক্স রিটার্নটা দেখেন, মনে করেন আপনি গত বছর ট্যাক্স ফাইল করছেন, আপনার কাছে ট্যাক্স ফাইলের কপি আছে, আপনি আপনার 1040টা খোলার পরে সেকেন্ড পেজে দেখবেন দুইটা সেকশন থাকে, একটা হলো পেইড প্রিপেয়ারার সেকশন, আর একটা হলো থার্ড পার্টি ডেজিগনি সেকশন। যারা লাইসেন্স, যারা সিপিএ হোক বা এনরোল এজেন্ট হোক, তাদের থার্ড পার্টি ডেজিগনিতে ওনাদের নাম থাকবে, আর ইয়েস দেওয়া থাকবে যে আইআরএস এর যদি কোনো কোয়েশ্চেন থাকে ওরা আপনাকে কন্ট্যাক্ট করতে পারবে। আর পেইড প্রিপেয়ার সেকশনে ওনাদের নাম থাকবে, ওনাদের ডেজিগনেশন থাকবে, সিপিএ হোক বা এনরোল এজেন্ট হোক। যদি আপনি এই দুইটা জিনিস না দেখেন আপনার ট্যাক্স রিটার্নের মধ্যে, দ্যাট মিনস ইউ আর ডিলিং উইথ সামওয়ান who's not licensed, who cannot represent you, IRS ও রিপ্রেজেন্ট করতে পারবে না, আর স্টেটও তো করতেই পারবে না। এটা হলো ফার্স্ট রিকোয়ারমেন্ট, যেটা আপনি বুঝতে পারবেন কার সাথে করা দরকার। সেকেন্ডটা আপনার সাথে আন্ডারস্ট্যান্ডিং কার হচ্ছে। এখন আন্ডারস্ট্যান্ডিং মানে এটা না যে আমি আপনাকে খুশি করে আপনাকে ডিডাকশন দিচ্ছি বা আপনাকে রিফান্ড পাওয়া দিচ্ছি। রুলস অনুযায়ী কাজ করতেছে কে, কার কাছ থেকে আপনি সঠিক ইনফরমেশন পাচ্ছেন। ট্যাক্স ফাইলিং কিন্তু আফটার দ্য ফ্যাক্ট। এই যে আমরা যখন এখন জানুয়ারি থেকে এপ্রিলে ফাইল করতেছি, এটা ফাইল করতেছি গত বছরে যেটা হয়ে গেছে। একজন অরিজিনাল প্রিপেয়ারার যে বা ট্যাক্স স্ট্র্যাটেজিস্ট যারা ট্যাক্স প্ল্যানার, ট্যাক্স স্ট্র্যাটেজিস্ট, ট্যাক্স প্রিপেয়ারার যারা আমরা সারা বছর আপনার সাথে ইন টাচে থাকতেছি যে আবির ভাই আপনি এই বছর এত ইনকাম ছিল, এত টাকা আপনি দিচ্ছেন, এত টাকা পাইছেন, হোয়াট ক্যান উই ডু দিস ইয়ার ডিফারেন্ট যাতে এই বছর আপনার ডিডাকশনটা বেশি থাকে বা এই বছর আপনি রিফান্ডটা পেতে থাকেন। যদি আপনি আমাদের কাছে আসেন জানুয়ারিতে, এটা তো বছরের কাজ শেষ, এখন আমি জাস্ট রিপোর্ট করতেছি, এখন কারেকশন করার কিছু নাই। সো ইউ নিড টু বি উইথ সামওয়ান যে যারা সারা বছর আপনার সাথে একটা কন্ট্যাক্টে থাকতে পারতেছেন, যার কাছ থেকে আপনি ভালো খারাপ জানতে পারতেছেন ট্যাক্সে আপডেট কি হচ্ছে বা নতুন নতুন রুলস কি আসছে, যেটা আপনার হোক বা আপনার ফ্যামিলি বা আপনার ফ্রেন্ড সার্কেলে কারো হেল্পে লাগবে। দিস আর দ্য টু থিংস আপনি ইফ ইউ কিপ ইন মাইন্ড, ইটস মাচ ইজিয়ার। আপনার কথা সূত্র ধরেই যদি বলি, আসলে ট্যাক্স প্ল্যানিংটা আসলে যে একটা সিজনের মানে বিষয় না, ট্যাক্স প্ল্যানিং হচ্ছে সারা বছরের ট্যাক্স প্ল্যানিংটা আসলে আমি একদম সারা বছর ধরেই করব। কারেক্ট, মানে বিষয়টা এরকমই। এই যে ফর এক্সাম্পল মনে করেন একজনের যদি ইনকাম মনে করেন গত বছর 100,000 ছিল, এই বছর তার ইনকাম বাড়লো 2 লাখ হলো বা 1.5 লাখ হলো,
তার ট্যাক্স ব্র্যাকেটটা চেঞ্জ হলো, তখন আপনি যদি আগের থেকে আপনার যে মানে আপনার ট্যাক্স প্রফেশনাল যিনি হোক, সিপিএ হোক বা এন্ডোলজিন হোক, যেই হোক, বা আপনার ট্যাক্স স্ট্র্যাটেজিস দেয়, তার সাথে যদি আপনি ডিসকাস না করেন, হয়তোবা আপনার W4টা আপডেট করতে হবে, এখন আপনার ট্যাক্স উইথহোল্ডিংটা বাড়ানো দরকার, বা আপনার মনে করেন এখন নতুন বাচ্চা হয়েছে আপনার, সেটার জন্য আপনার ট্যাক্স আপনার ডিপেন্ডেন্ট বাড়াবেন বা কমাবেন ডিপেন্ড করে আপনার ইনকামের উপরে। প্রত্যেক কোয়ার্টার যদি আপনি আপনার ট্যাক্স প্রফেশনের সাথে মিট করেন, আপনি জানতেছেন কি হচ্ছে, সেও জানতেছে আপনার চেঞ্জটা কি আসতেছে। আমরা যেরকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের কাছে যখন যান আপনার ব্যাংকে বা কোনো ইনস্টিটিউট, চার্লস শোয়াব হোক বা TD Ameritrade বা JP Morgan, তারাও কিন্তু আপনার সাথে কোয়ার্টারলি মিট করতে, কেন আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন চেঞ্জ হচ্ছে কিভাবে। ট্যাক্স পেইংটা কিন্তু ট্যাক্স পেইং কিন্তু খুবই সিম্পল জিনিসটা, কিন্তু ট্যাক্স পেইংটা আপনি যেমন শুরুতে বললেন যে ট্যাক্স পেইংটা যদি ঠিকভাবে করা হয়, আপনি বছর শেষে আপনার কষ্টের করা অর্জিত টাকা ফেরতও পেতে পারেন, আবার ঠিকভাবে প্ল্যানিং না করার কারণে যেটা দেওয়ার না সেটাও দিতে পারেন। এক্স্যাক্টলি, ইটস অল ডিপেন্ডস আপনি কিভাবে কাজ করতেছেন এটাতে। এক্স্যাক্টলি, যদি আমরা লাইটলি নেই, ইটস কানা, তাহলে আপনাকে সবকিছু এইভাবেই চলতে থাকবে। দ্যাটস ট্রু। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আজকে আমি জানি এই সময়টা আপনাদের প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আপনারা যাচ্ছেন, তার মধ্যে সময় করে এসেছেন এবং এই তথ্যগুলো আমাদের সঙ্গে শেয়ার করলেন, আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করলেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আবির ভাই। থ্যাংক ইউ। It's my pleasure to be part of your show. Thank you. Thank you so much. Thank you. আজকের এই আলোচনায় আমরা একটি বিষয় দেখলাম, সেটা হচ্ছে যে ট্যাক্স ফাইলিং শুধু একটি ফর্ম পূরণ করার বিষয় নয়, এটি একটি সচেতনতা, একটি পরিকল্পনা এবং একটি দায়িত্ব, যা আপনার বর্তমান, ভবিষ্যৎ এবং আর্থিক নিরাপত্তার সাথে জড়িত। অনেক সময় আমরা ভাবি যে পরে করব, আরও সময় আছে, কিন্তু শেষ মুহূর্তের তাড়াহুড়ো অনেক সময় ভুলের জন্ম দেয়। তাই সময় থাকতে সঠিক তথ্য জেনে একজন দক্ষ প্রফেশনালের সহায়তায় আপনার ট্যাক্স ফাইল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় মনে রাখবেন, আপনার প্রতিটি ইনকাম রিপোর্ট করা যেমন জরুরি, ঠিক তেমনি আপনি যে সুবিধাগুলো পাওয়ার যোগ্য সেগুলো ক্লেম করাও আপনার অধিকার। আপনি যদি এখনও আপনার ট্যাক্স ফাইল না করে থাকেন, তাহলে আর দেরি না করে আজই উদ্যোগ নিন। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে। ভালো থাকবেন সবাই।